হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খাওয়ার টেবিলে মনিকা কিছুক্ষণ পর পর এমনভাবে তাকাচ্ছে যেন চোখ দিয়েই সে সব কিছু ধ্বংস করে ফেলবে। রথিও পড়েছে এক অস্বস্তিকর অবস্থায়, কিছু বলতেই পারছে, আবার খাবারও গলা দিয়ে নামছে না। রথিকে খাবার নাড়তে দেখে মনিকা থমথমে গলায় বলল, খাচ্ছ না কেন রথি? মায়ের কথায় নাফিসা খাওয়া ছেড়ে রথির দিকে তাকাল। নেওয়াজ এবং বাবা আগেই খেয়ে বেরিয়ে গেছে। এখন শুধু মেয়েরা মানে নাফিসা, মনিকা, রথি আর ভাবি নাস্তা করছে। নাফিসার থেকে রথির ঘটনা শুনলেও সে তেমন একটা ফ্রিলি কথা বলতে পারছে না মনিকার সঙ্গে। হয়তো সময় লাগবে, তবে মনিকার কোনো সমস্যা নেই রথির এ বাড়ি থাকা নিয়ে। ভাবি পরিস্থিতি স্বাভাবিক করতে বলল। নতুন পরিবেশ মা, তাই হয়তো কিছুটা বিধ্বস্ত। মনিকা আর কথা বাড়ায় না, দ্রুত খেয়ে চলে গেল। উনি চলে যেতেই ভাবি রথির সঙ্গে কথা বলতে লাগল। তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সাথে তুমিও মিষ্টি একটা মেয়ে। ভাবির কথায় রথি ঠোঁট জোড়া প্রসারিত করল। মৃদু সুরে বলল, ধন্যবাদ ভাবি। ভাবি বলবে না, আপু ডাকবে। কেন? তোমার মিষ্টি কণ্ঠে আপু ডাকটা ভালো লাগে। রথি হাসল এবং খাওয়ায় মনোযোগ দেয়। অবশেষে খাওয়া শেষ করল। অতঃপর তিনজন মিলে নাফিসার ঘরে গিয়ে আড্ডা দেয়। আড্ডায় রথি ছিল নীরব দর্শক। সে নিশ্চুপ হয়ে দেখছিল। হুট করে ভাবির কল আসায় সে চলে গেল। নাফিসা তৎক্ষণাৎ রথিকে চেপে ধরল। ভালোই তো দোস্ত, আমার ভাই এক্কেবারে রথ অবধি পৌঁছে গেছে, ভাবা যায়। কি সুন্দর করে বলল, খুরথের খেয়াল রাখবি হায়। বুকে গিয়ে বিধিল মেরি ঝান। থং কম কর। আরে না, সত্যি করে বল না, লাইন কি ক্লিয়ার? রথি কিছুক্ষণ চুপ থাকলেও মুচকি হাসি দিল। এই হাসিতেই নাফিসা তার উত্তর পেয়ে যায়। নাফিসা রথিকে একপাশ থেকে জড়িয়ে আবেগে আপ্লুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ রথি, তুই আমার ভাবি হবি। কি মজা। রথির ঠোঁটে তখনও হাসি। হঠাৎ কি মনে হতেই রথি নিজেকে ছাড়িয়ে ভ্রু কুঁচকে বলল, তুই তো আরও বর্ষিয়ানা। আবিরের সাথে তোর যোগাযোগ কেমনে? নাফিসা লাল হয়ে মাথা চুলকানো ভঙ্গিতে বলে, অ্যাকচুয়ালি আবির আমায় প্রপোজ করেছিল। তোদের খবরের আগেই অ্যাকসেপ্ট করে নিলাম। ও আচ্ছা, তলে তলে এত কিছু। বাহ, গ্রেট। কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না। রাগ করিস না প্লিজ। তোকে বলতাম, বাট সেই সুযোগ হলো কই? আবিরকে অ্যাকসেপ্ট করেছি কারণ ওর ব্যবহার ভালো। দেখ না, এখনও আমায় আপনি করে সম্বোধন করে। আই থিঙ্ক তোকেও হ্যাঁ করে। আবির ভালো ছেলে, তোর চয়েস আছে। নাফিসার চোখমুখ চিকচিক করে উঠল। নাশিদ থানায় বসে পেন ঘুরাচ্ছে আর একমনে রথিকে ভাবছে। আপনমনেই বলে উঠল, কৌতূহল কি কখনো ভালোবাসায় রূপ নেয়? বিকালের দিকে নাশিদ বাড়ি ফিরল। রথি ততক্ষণে ঘুম থেকে উঠেছে। নানান দুনিয়া ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। নাশিদ ইউনিফর্ম পাল্টে শাওয়ার নিয়ে নাফিসার রুমেই গেল। নাফিসা রুমে ছিল না। রথি তখন তোয়াল দিয়ে মুখ মুছছিল। মুখ থেকে তোয়াল সরিয়ে নাশিদকে দেখেই কিছুটা চমকে উঠল। নাশিদ অবাক হয়ে রথির সদ্য ঘুম থেকে ওঠা মুখশ্রীকে দেখতে লাগল। চোখ দুটো খানিক ফুলে যাওয়া, নাকেও হালকা লাল আভা সৃষ্টি হয়েছে। কত মোহনীয় লাগছে এই মুখশ্রীকে। ইচ্ছে করছে তাকে খানিক ছুঁয়ে দেখতে। নাশিদের এমন ঘোরলাগা দৃষ্টি দেখে রথি চোখ নামিয়ে ফেলল লজ্জায়। নাশিদের ধ্যান ফিরল। ঘুম হয়েছে? রথি মাথা নাড়ায়। নাশিদ হেসে এদিক ওদিক তাকাল। বুঝতে পারল না পরে কি বলবে। নাশিদ আবারও বলল, খাওয়া দাওয়া করেছ তো ঠিকমত? না করলে আপনার কাছে খবর চলেই যেত। তাও ঠিক। শুনুন। নাশিদ রথির চোখে চোখ রেখে বলল, হু বলো। আমি কালই বাসায় ফিরে যাব। কেন? আমার মা আর ভাইয়া আছেন বাসায়। গাজীপুর তো ভাবি আর আমিই গিয়েছিলাম। তাই তো। আর কিছু বলল না রথি। নাশিদ প্রথমে অমত করলেও পরে কি ভেবে রাজি হয়। অতঃপর রুম থেকে চলে যায়। রথিও লম্বা নিঃশ্বাস ফেলল। এই মানুষটার সাথে কথা বলতে গেলেই কথাগুলো গলায় আটকে যায়।
এখনো কেন এরকম অনুভূতি? সন্ধ্যার পর নাশিদ নাফিসার ঘরে যাবে এমন সময় মনিকা নাশিদের পথ আটকে দাঁড়ায়। মনিকা থমথমে গলায় বলল, কোথায় যাচ্ছ? রথির খবর নিতে, মা। নাফিসা পাশে আছে, আর কোনো খবর নেয়ার দরকার নেই। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নেও, রুদ্ধ কণ্ঠে বলে উঠল মনিকা। মনিকা যেন রথির খবর নেয়ার বিষয়টা মনিকাকে বিষিয়ে তুলছে। নাশিদ এক পলক সামনে নাফিসার রুমের ডোর দেখে আবারও মায়ের দিকে ফিরল। অতঃপর মাথা নেড়ে বলল, ওকে মা। বলেই নাশিদ উল্টো পথে হাঁটা দেয়। মনিকা আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নাফিসার ঘরে গিয়ে বলে আসলো 9টায় ডিনার উপরে পাঠিয়ে দেয়া হবে। অতঃপর বেশ ভাব নিয়ে রুম ত্যাগ করলেন। রথি নিজেকে খানিকটা গুটিয়ে চুপ করে বসে রইল। এই মনিকাকে তার কেমন গণ্ডগোল লাগে। নাফিসাকেও কিছু বলতে পারে না। যতই হোক মা সম্পর্কে কথা বলা খুব বেশি ভালো দেখায় না। রাত 9টায় ডিনার পাঠালো মনিকা। 2 বান্ধবী খেয়ে শুয়ে পড়ে। নাফিসার ঘরে 2-4 ইঞ্চির একটি এলইডি টিভি আছে। নাফিসা এখনও স্টুডেন্ট বিধায় খুব বড় টিভি পায়নি, তবে সেটা দিয়ে মোটামুটি ভালোই টিভি দেখা যায়। 2 বান্ধবী টিভি দেখছে আর নানান আলাপ করছে। এই সময়ের মধ্যে রথি অনেকবার দরজায় তাকিয়েছে এই আশায় যে নাশিদ আসবে, কিন্তু অনেক অপেক্ষা করেও নাশিদ আসল না। এতে রথি খানিকটা ব্যথিত হল। মন খারাপ করে চুপ করে শুয়ে রইল। বড্ড মিস করছে নাশিদকে। এভাবে কোথায় হারিয়ে গেল নাশিদ? মাঝরাতে হঠাৎ ফোনের ভাইব্রেশনে রথির ঘুম ভেঙে গেল। সে চোখ না খুলেই বালিশের নিচে থেকে ফোন হাতে নিল। পিটপিট করে তাকিয়ে দেখল নাশিদ কল করেছে। মুহূর্তেই রথির ঘুম ভেঙে গেল। রথির পাশেই নাফিসা ঘুমোচ্ছে। রথি বিছানা থেকে উঠে বেলকনি চলে গেল। কেটে যাওয়ার আগেই রথি নাশিদের কল রিসিভ করল আর ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যালো, ঘুমিয়ে পড়েছ? তাহলে আর কি করব? রেগে আছো আমার উপর? আপনার উপর রাগ কেন করতে যাব? ওইয়ে তোমার সাথে দেখা করতে পারিনি। রথির অভিযোগ থাকলেও সে তা প্রকাশ করল না। থমথমে গলায় বলে উঠল, এসব বলার জন্য কল করেছেন? কেন ডিস্টার্ব করলাম? ওকে ঘুমাও, গুড নাইট বলে কট করে কেটে দিল। এদিকে রথির কেঁদে দেয়ার মতো অবস্থা। নাশিদ এভাবে কেটে দিল কেন? একরোখা হিটলার পুলিশ। এই পুলিশদের প্রেমে পড়লে এই এক জ্বালা। এক এক সময় এদের এক এক রূপ। ভাল্লাগে এসব। রথি দাঁত কিরমির করে ভেতরে চলে গেল। আর কথা বলবে না সে নাশিদের সঙ্গে। সারারাত তার অস্থিরতার মাঝে কাটল। ফজরের নামাজ পড়েই রথি ঘুমিয়েছে। সকালে নাস্তা সেরেই নাশিদ রথিকে নিয়ে বেরিয়ে পড়ল রথির বাড়ির উদ্দেশ্যে। পুরো রাস্তায় রথি একটা কথাও বলল না নাশিদের সঙ্গে। নাশিদও আগ বাড়িয়ে কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামাতেই রথি বিনা বাক্যে গাড়ি থেকে বেরিয়ে ভেতরে চলে গেল। মুখ ফুটে কিছুই সে বলল না। নাশিদ একপলকে কিছুক্ষণ রথির যাওয়া দেখে সেও গাড়ি ঘুরিয়ে চলে গেল। রথি বাসায় ফিরতেই দেখল সোফার ঘরে রথির মাথম মেরে বসে আছে, মুখটাও কেমন ফ্যাকাসে। মায়ের অপোজিট সিটে সাইফ তার চুলগুলো 2 হাতে চেপে নিচের দিকে তাকিয়ে আছে। মারজান অদূরে তাতানকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। মারজানকে দেখেই রথি ঘৃণায় নাক সিটকাল। তবে এমন নীরবতার কারণ রথির জানা নেই। রথি খিমাগি বলে ডাকতেই উপস্থিত সকলে রথির দিকেই নজর দেয়। মা নির্বাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়াল এবং এক পা করে রথির দিকে তাকাল। মারজান ততক্ষণে তাতানকে ভেতরে পাঠিয়ে দেয়। রথি আবারও খিমাগি বলে যেই জড়িয়ে ধরবে তখনই মা সজোরে তাকে থাপ্পড় মারল। সেই থাপ্পড়ে রথি সেখানেই পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। গালে পর্যন্ত রথি হাত দিল না। রথি জলজল দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। তার চোখে স্পষ্ট আক্রোশ দেখা যাচ্ছে। রথি কিছুতেই তার মায়ের চড়টা নিতে পারছে না। কি এমন করল যার কারণে তার মা তাকে থাপ্পড় মারল? রথি এক পলক সাইফের দিকে তাকায়। সাইফেরও চোখমুখ লাল হয়ে আছে, কিন্তু সাইফ কিছুই বলছে না। এবার রথি নির্বিকার হয়ে মায়ের দিকে তাকাল। মা চোখে জল নিয়ে হুঙ্কারের সুরে বলতে লাগল, এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম। এই দিন দেখার জন্য এই অবধি পুষেছি। কি করে এভাবে পালিয়ে গিয়ে আমার মানসম্মান, বিশ্বাসকে তুই চুরমার করে ফেললি? আল্লাহ, কেন তুমি আমায় এদিন দেখালে? বলতে বলতেই কাঁদতে লাগল মা। রথি তখনও নির্বাক। সে যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে। মায়ের কথার প্রতিটি অক্ষর কানে বারংবার বেজে চলেছে।
স্মুখ্য সুইয়ের ন্যায় কিছু একটা বারংবার তাকে বুকে নিখুঁতভাবে আঘাত করছে। চোখের কোণ বেয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। রথি নির্বাক হয়ে বলে, তুমি ভুল ভাবছ মা, আমি পালাইনি। চুপ কর। আর কোনোরকম নাটক করার চেষ্টা অবধি তুই করবি না। যদি পালিয়েই না থাকিস, কোথায় হারিয়ে গেছিস? 2 দিন কই ছিলি? বাজে ছেলেপুলের সাথে? তাহলে যা, ওখানে কেন এসেছিস তোর এই নিকৃষ্ট মুখটা দেখাতে? এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। আর কোনোদিন যেন এই বাড়িতে তোকে না দেখি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। বলেই মা আঁচলে মুখ গুজে হন্তদন্ত হয়ে ভেতরে চলে গেল। রথি কান্নাভেজা চোখে সাইফের দিকে তাকাল। কিন্তু কোনো কিছুই হল না। সাইফও তাকে পর করে দিয়ে ভেতরে চলে গেল। অবিশিষ্ট রইল মারজান, যাকে সে ঘৃণার চেয়েও অনেক বেশি কিছু করে। আজ মারজানের জন্যই তার জীবনটা নিকষ কালো রাতের ন্যায় হয়ে গেছে। মারজান রথির দিকে এগিয়ে গেল। মারজানকে দেখে রথি বেরিয়ে আসতে নিবে অমনি মারজান দৌড়ে এসে রথির পথ আটকে দাঁড়ায় এবং বলতে শুরু করে, আমায় ক্ষমা করিস বোন। জানি আমি ক্ষমার অযোগ্যতাও ক্ষমা চাচ্ছি। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে এসব করিনি। আমি এসব করছি ওই শামুনের জন্য। শামুন ছেলেটার কারণেই তোকে দূরে নিয়ে গেছিলাম আবিরের সঙ্গে বিয়ে দিতে। ভেবেছিলাম আবিরের সঙ্গে বিয়ে হলে এবারের যাত্রায় তুই শামুনের হাত থেকে বেঁচে যাবি, কিন্তু তাও হল না। বাসার আসার সময়ও শামুনের ওই বিশ্রী হাসির সাথে বিশ্রী কথাবার্তা আমার কানকে বিষিয়ে দিচ্ছিল। বারবার বলেছে এবার যদি তোকে ওর কাছে বিয়ে দিতে রাজি না হই তাহলে সত্যি সত্যিই বাসা থেকে তোকে তুলে নিয়ে যাবে। যদি বিয়েও না করে তাহলে তোকে এক রাতের জন্য, তারপর তোকে মেরে ডোবায় ফেলে দিবে। বিশ্বাস কর, আমার আত্মা কেঁপে উঠছিল। আমি জানি তোদের সাথে অনেক অন্যায় করেছি, ইভেন এখনও করছি। হয়তো সম্পত্তির লোভ ছিল, কিন্তু বিশ্বাস কর আমি কোনোদিনও তোর খারাপ চাইনি। আমিও যে একজন মেয়ে। তাই বলছি প্লিজ তুই এই এলাকায় আর কোনোদিন আসিস না। তোর কিছু হয়ে গেলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারব না। আমি জানি তোর কেউ আছে যে কিনা তোকে আজীবন ভালোবাসবে। যদি ভালো নাই বাসত তাহলে তোকে ওই অদূর গাজীপুর থেকে সুস্থসবল তোকে বাড়িতে পৌঁছে দিত না। তুই তার কাছেই ফিরে যা, আর আসিস না এই এলাকায়। কথা দিচ্ছি, মায়ের খুব খেয়াল রাখব। শেষোক্ত কথাগুলো মারজান কাঁদতে কাঁদতে বলল। রথির যেন সেদিকে খেয়াল নেই। সে নির্বিকার, অনুভূতিশূন্য হয়ে দাঁড়িয়ে থমথমে গলাতেই বলে উঠল, আমার আর কি আছে ভাবি? তুমিই তো সব কেড়ে নিলে। মারজান এবার ডুকরে কেঁদে উঠল। রথিকে জড়িয়ে ধরতে যেতেই রথি শক্ত কণ্ঠে বলে উঠল,